আমি যদি ওই রকমভাবে ছন্দে না আসেন এবং বুমরাও নেই, এই জায়গায় একটা উইকনেস আমার মনে হয় আছে। বাংলাদেশ যদি সেটা নতুন বলে এক্সপ্লয়েট করতে পারে, শুরুটা ভালো করতে পারে ব্যাটিংয়ে, তো বাংলাদেশকে কিন্তু সেই জায়গাটা করতে হবে। তারপর কিন্তু আপনার মিডল ওভার ফেজে একটা স্ট্রং অবস্থানে যেতে পারে। এর বাইরে আমি ইন্ডিয়ার উইকনেসের জায়গাগুলো খুব কম দেখছি। আপনি যদি ইন্ডিয়ার ব্যাটিং ডেপথের কথা যদি আপনি চিন্তা করেন, যদি কোনো একটা কারণে আমাদের পেস বলার তাসকিন খুব ভালো একটা স্পেল করলো, আমরা প্রথমে 3-4টা উইকেট নিয়ে নিলাম 10 উইকেটে, ওদের তারপরও সেই লোয়ার অর্ডারের সেই স্ট্রেংথটা আছে যে মিডল অর্ডারটা যদি মানে ম্যাচটাকে যদি ডিপে নিয়ে যায়, লোয়ার অর্ডার মেকআপ করে ফেলতে পারে। উই ক্যান এগ্রি যে উই আর গোয়িং উইথ 3 ফাস্ট বোলার্স। হ্যাঁ, ডেফিনেটলি। সেখান থেকে কম্বিনেশনটা কিরকম দেখছেন? 8 বছর পর ফিরে এলো মিনি ওয়ার্ল্ড কাপ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষবারের সেমিফাইনালিস্ট বাংলাদেশ তাদের মিশন শুরু করতে যাচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাট দ্য দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আজকের শোতে পিচ পারফেক্টে ওয়েলকাম দর্শক। আমরা বাংলাদেশের স্ট্রেংথ, উইকনেসেস অ্যান্ড চান্সেস এগেনস্ট ইন্ডিয়া, এইসব বিস্তারিত সব নিয়ে কথা বলবো। লেটস গেট ইনটু ইট জেন্টলম্যান। বাংলাদেশ লাস্ট ওয়ানডে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ডিসেম্বরে। দেয়ার হ্যাজ বিন আ গ্যাপ। এরপরে হচ্ছে প্র্যাকটিস গেমে আমরা দেখলাম এরকম একটা ভরাডুবি, ব্যাটিং কল্যাপস, বোলারদের নিজেদের মেলে ধরতে না পারা, সব মিলিয়ে ক্যাম্পেইনের স্টার্টটা কেমন দেখছেন একুশ ভাই? একটু তো সংশয় আছে, কারণ বাংলাদেশের প্রিপারেশনটা আইডিয়াল ছিল না, আমরা বারবারই বলছি। এবং এটা মানে ইভেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স তিনিও কিন্তু এটা স্বীকার করেছেন যে বাংলাদেশ আইডিয়াল প্রিপারেশন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে না। কারণ গত বেশ কদিন ক্রিকেটাররা সবাই ব্যস্ত ছিলেন হচ্ছে বিপিএলে, যেটা হচ্ছে 20 ওভার গেম। ওয়ান ডে এখন খেলবেন তারা 50 ওভারের খেলা, এবং বিপিএল একটা ঘরোয়া টুর্নামেন্ট, এখানকার ইন্টেন্সিটি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইন্টেন্সিটি ডিফারেন্ট। তারপরে আপনার বাংলাদেশ ওয়ান ডে খেলেছে যে ডিসেম্বরে, একটা গ্যাপ তো হয়ে গেছে বেশ অনেক দিনের। বাকি সবগুলো দল দেখবেন, আফগানিস্তান বাদ দিলে সবাই কিন্তু এই কদিনের মধ্যে তারা প্রচুর ওয়ান ডে খেলেছে, প্রিপারেশন নিয়েছে। সেই দিক থেকে বাংলাদেশের প্রিপারেশনের একটা ঘাটতি আছে, সেই জন্য ওয়ার্ম আপ ম্যাচটার দিকে সবাই একটু নজর দিচ্ছিল যে কি হয় সেখানে, এবং সেখানে বাংলাদেশ আসলে মিজারেবলি ফেল করেছে। এবং পাকিস্তান শাহিনসের যে দলটা ছিল, আমি দেখলাম যে স্কোয়াডে মোহাম্মদ হারিস এবং ওসামা মির, এই দুজন ছাড়া খুব বেশি মানে মানে খুব বড় মাপের কেউ, মাঝারি মাপের কেউ ছিলেন না। তাদের বিপক্ষে বাংলাদেশ পারফরমেন্স যেটা ছিল যথেষ্ট চিন্তার কারণ। বাট এটাও বলতে হয় যে আপনার প্রস্তুতি খারাপ হলে অনেক সময় মূল পরীক্ষা ভালোও হয়, সেটাও হতে পারে। বাট সংশয় তো আছেই। 202 রানে অল আউট হওয়া নিলয়, অলমোস্ট অল আওয়ার 11 প্লেয়ার, স্টার্টিং 11-এর যে প্লেয়াররা খেলবেন তারা অলমোস্ট সবাই খেলেছেন। ওয়ার্নিং সাইন্স তো অবশ্যই। ধরেন আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার মানে যে টিমটা নিয়ে আমরা গিয়েছি, তাদের মধ্যে আমরা যদি ব্যাটারদের আমরা দেখি, কে আমরা বলতে পারবো ইনফর্ম আছে। আমরা বলতে পারবো সৌম্য মাঝখানে বিপিএল সে বেশি ম্যাচ খেলেনি, এর আগে সে ভালো ফর্মে ছিল, বিপিএলে যতটুকু খেলেছে মনে হয় যে সে টাচে আছে। তানজিদ তামিম বিপিএল অনেক রান করেছে, কিন্তু তার কি বলবো ইন্টারন্যাশনালে এখনও তার যদি আপনি তার স্ট্যাটগুলো দেখেন খুব বেশি চমকপ্রদ না। কিছু ভালো ইনিংস আছে, কিছু চমকপ্রদ ইনিংস আছে, কিন্তু তার পাশাপাশি অনেক মিডিয়কার ইনিংস আছে। মুশফিক মাহমুদুল্লাহর ফর্ম আমি শিওর না, এত চমৎকার বলা যাবে না। তৌহিদ হৃদয়ের অ্যাভারেজ, শান্ত ব্যাটিং পাচ্ছিল না, উইকেট কিপিং করেও ব্যাটিং পাচ্ছিল না, এই অবস্থা। মিরাজ কিছু রান করেছে, কিন্তু মিরাজের উপর বেস করে আপনি দলের ব্যাটিং দাঁড়া করাতে পারবেন? আমার মনে হয় না মিরাজ ওই লেভেলের ব্যাটার। তো আর ব্যাটার কে থাকে? তো এখন ওয়ার্ম আপ ম্যাচে রান হয়নি আমাদের ব্যাটারদের জন্য, অবশ্যই কি বলবো, এটা ওয়ার্নিং সাইন বলতে পারেন। কিন্তু এর পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের বোলিং যে বাজে হলো, এটাও কিন্তু একটা বড় ভয়ের বিষয়। আমরা 91 বলে হাতে রেখে ওরা ম্যাচ জিতেছে। তো ব্যাপারটা তো আমরা জানি, আমরা সবাই মোটামুটি জানি যে ব্যাটিংয়ে এই সমস্যা আছে, ওর ফর্ম নেই এই সেই। তো বোলিংয়ে আমাদের মাথায় আছে যে আমাদের পেস বোলাররা ভালো, তারা হয়তো ভালো করবে, স্পিনাররাও চমৎকার না হলেও খারাপ না, অ্যাভারেজ গড়পড়তা মানের বলা যায়। ভ্যারাইটি আছে, লেফট আর্ম স্পিনার আছে, রাইট আর্ম স্পিনার আছে, লেগ স্পিনার আছে। তো ওদেরকে সবাইকে সাথে নিয়েও তো মানে আমরা 202 ডিফেন্ড করার চেষ্টা করলাম। কি হলো, আমরা 3টা উইকেট নিতে পারলাম, 3টা কি 2টা আমি শিওর না, 3 অথবা 2, 3টা, মানে কোন ধরনের ফাইট হয় না। অপোজিশন 91 বল হাতে ম্যাচ জিতে গেল। ওয়ার্ম আপ ম্যাচ আপনি বলতে পারেন, ওয়ার্ম আপ ম্যাচ এমনি আমরা করতে গেলাম, এমনি এখানে শুধু এখানে গা গরম করার ম্যাচ ওয়ার্ম আপ ম্যাচ। কিন্তু তারপরও যখন আপনার কি বলবো ওডিআই ম্যাচ আপনি খেলেননি, অনেক দিন হয়ে গেল, অন্যান্য অপোজিশন খুব ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এসেছে, এই ম্যাচে খারাপ করাটা অবশ্যই প্লেয়াররা যাই বলুক না কেন ওদের মানসিকভাবে এটা অবশ্যই ওদেরকে এফেক্ট করবে। এখন দেখা যাক ইন্ডিয়ার এগেনস্টে তার কি প্রভাব হয়। ওয়েল সেটেলড ইন্ডিয়া, একটা বড় একটা ইনজুরি সেটব্যাক তারা
এক্সপিরিয়েন্স করেছে, দ্য অ্যাবসেন্স অফ জাসপ্রীত বুমরা। বাট আদার দেন দ্যাট আপনি যদি দেখেন তাদের লাইন আপটায়, আদার দেন দ্যাট ফাস্ট বোলিং, amongst the fast bowling ranks, other than that batting lineup বা হচ্ছে স্পিনার্স more or less they're very well settled. So সেখান থেকে একুশ ভাই স্ট্রেংথস অ্যান্ড উইকনেস নিয়ে যদি আলোচনা করি, আমরা আসলে যদি ইন্ডিয়ার সাইডটা দেখি, বাংলাদেশ কোন সাইডগুলোকে আসলে এক্সপ্লয়েট করতে পারে? ওই ইন্ডিয়ার উইকনেস যদি নিয়ে সবাই যে আলোচনাটা একটা জায়গায় আছে, সেটা জাসপ্রীত বুমরা নাই। এর বাইরে কিন্তু আপনি আর মানে তাদের বেস্ট পসিবল সবাই আছেন এবং সবাই ফর্মে আছেন। যাকে নিয়ে একটু ডাউট ছিল রোহিত শর্মা, তিনি ইংল্যান্ডের বিপক্ষে মানে একটা ড্যাশিং সেঞ্চুরি করে তিনিও ফর্মে চলে আসছেন। কোহলি হয়তো তার সেরা টাচের ওই জায়গায় নাই। এর বাইরে কিন্তু ইন্ডিয়া টিম নিয়ে আপনি উইকনেসের জায়গা খুবই মানে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাদের ব্যাটিং অর্ডার দেখেন, আপনার কাকে রেখে কাকে জায়গা দেবে এরকম একটা অবস্থা। বোলিং এর দিক থেকে ওইখানে একটা মানে এক্সপ্লয়েট করার জায়গা আমার মনে হয় আছে, সেটা হচ্ছে বুমরা নেই। যেহেতু বুমরা নেই, নতুন বলে ইন্ডিয়ার হচ্ছে শামি বল করবেন। শামি লম্বা একটা সময় তিনি ইনজুরিতে খেলেননি, ইংল্যান্ডের বিপক্ষে ফিরেছেন, ফিরেও তার ওই রকম রিদম আসেনি এখনো। তার এখনো মানে যে শামিকে আমরা দেখে অভ্যস্ত সেরকম শামিকে আমরা দেখিনি লাস্ট সিরিজে। তো শামি যদি ওই রকম ভাবে ছন্দে না আসেন এবং বুমরাও নেই, এই জায়গায় একটা উইকনেস আমার মনে হয় আছে। বাংলাদেশ যদি সেটা নতুন বলে এক্সপ্লয়েট করতে পারে, শুরুটা ভালো করতে পারে ব্যাটিংয়ে, তো বাংলাদেশকে কিন্তু সেই জায়গাটা করতে হবে। তারপর কিন্তু আপনার মিডল ওভার ফেজে একটা স্ট্রং অবস্থানে যেতে পারে। এর বাইরে আমি ইন্ডিয়ার উইকনেসের জায়গাগুলো খুব কম দেখছি। বাংলাদেশ পেসাররাও খুব ভালো করছিলেন লাস্ট কিছুদিন, বেশ কিছু বছরই বলবো। তারা ওই মিডল ওভার ফেজের কেমন করেন, মানে স্টার্টিং তো আছেই, তারপরে মিডল ওভার ফেজের কোন পেসারকে ইউজ করানো হয় ওই জায়গাটাও ইম্পর্টেন্ট, প্লাস কোন স্পিনার খেলানো হয়, এইসব জায়গায় ইম্পর্টেন্ট। বাট আপনি যেটা বললেন যে কোন জায়গা বাংলাদেশ খুঁজে বের করতে পারে যে ইন্ডিয়ার উইকনেসের জায়গা, এখন তো ওদের নতুন বলের ইস্যুটা আমার মনে হয় হার্ষিত রানা এখানে আছেন, নতুন একজনকে নিয়ে আসছে আশদীপ সিং, তিনি পরীক্ষিত। শামি যদি ভালো না করতে পারেন তাহলে ইন্ডিয়ার জন্য একটু ডিফিকাল্ট হবে। ওই জায়গায় যদি বাংলাদেশ সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশটা ভালো স্টার্ট পেতে পারে। নিলয়, যদি আমি যা বললাম বাংলাদেশের ব্যাটারদের কথা যে বললাম, আমি পারভেজ ইমনের কথা বলতে ভুলে গিয়েছিলাম। সেও বিপিএল এ ভালো ফর্মে ছিল, ভালো রান করেছে শেষ দিকে, শুরুতে খুবই হরে শেষ দিকে, ওই মাঝখানে বাদ পড়লো পরে আসার পর। তো ভাই যা বললেন, তো ইন্ডিয়ার উইকনেস আমরা একটাই পাচ্ছি, ওদের পেস বোলিং, যেটা প্রথম দিকে হবে। আর বাংলাদেশের ব্যাটিংয়ে যদি আমরা এখন স্ট্রেংথ আমরা যদি ধরি, ওইটা বলতে হবে টপ অর্ডার, ওই ওপেনিং পজিশনে। তো ওই ম্যাচ আপটা যদি বাংলাদেশ জিতে যেতে পারে, ওই ম্যাচ আপে যদি বাংলাদেশ একটা ভালো স্টার্ট পেতে পারে, তাহলে হয়তো বা আমরা ইন্ডিয়ার মিডল ফেজে তো ইন্ডিয়া স্পিন অ্যাটাক নিয়ে আসবে, ওইটাকে যদি আমরা খেলে শেষ পর্যন্ত একটা ভালো স্কোর করতে পারি, তাহলে আমাদের কি বলবো একটা ফাইটিং চান্স আছে। মানে ম্যাচটা দেখা যাচ্ছে আসলে প্রথম 10 ওভারেই ডিসাইডেড হয়ে যেতে পারে। সেই সেন্সে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশ যদি একটু ভালো স্টার্ট পেয়ে যায়, কারণ মিডল অর্ডারে এক্সপিরিয়েন্স আছে, যদি ভালো একটা স্টার্ট থাকে হয়তোবা আমরা কিক অন করতে পারবো। আর লোয়ার ডাউন দ্য অর্ডারেও এখন বাংলাদেশে কিছু ব্যাটার আছে এরকম যারা লোয়ার অর্ডারে কিছু মানে 4-6 মারতে পারবে, ওইরকম ফিনিশিং রোল করতে পারবে। সব দিন হয়তোবা পারবে না, কিন্তু অন দ্য রাইট ডে তখন তারা পারবে। তো যদি ওইসব জিনিস মিলে যায়, if everything falls into place, তাহলে হয়তো আমরা ভালো কিছু এক্সপেক্ট করতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে টপ অর্ডার ইনক্লুডিং রোহিত অ্যান্ড কোহলি, একটা সেঞ্চুরি মেরেছে রোহিত শর্মা ডেফিনেটলি, অ্যান্ড অন হিজ ডে আই থিঙ্ক ইউ ক্যানট রিয়েলি স্টপ হিম, বাট গিভেন দ্য রান অফ ফর্ম আর হচ্ছে যে ইনিংসগুলো, রিসেন্ট ইনিংসগুলো কমপ্লিটলি আমার কাছে মনে হচ্ছে কি কমপ্লিটলি বলা যায় না যে তারা ফর্মে ফিরে এসেছে, বোথ উইথ কোহলি অ্যান্ড রোহিতের সেঞ্চুরি আছে, গিল তো আবার ফর্মে আছে, গিল অনেক ভালো ফর্মে আছে, ইংল্যান্ড সিরিজে সে অনেক রান করেছে। রোহিতের একটা ব্যাপার, রোহিত কিন্তু বাংলাদেশের এগেইনস্ট আইসিসি টুর্নামেন্টে ভালোই করে, রাইট, তার কোনো বাজে ইনিংস আমার মাথায় আসছে না। 15 এর সেঞ্চুরি, ওই 17 তার সেঞ্চুরি জাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে। তো রোহিত ইংল্যান্ডের সাথে সেঞ্চুরি করে ফেলেছে, এখন দেখা যাক বাংলাদেশের সাথে তার কি করে। তো আপনি যেটা বললেন, হয়তোবা আমরা মানে রোহিত আর কোহলি এখন তাদের ক্যারিয়ার লাস্টের পর্যায়ে আছে, হয়তোবা তারা আগের মতো সেই কি বলবো ভয়ঙ্কর রূপে হয়তোবা তারা ব্যাটিং করছে না, কিন্তু ইন্ডিয়া তাদের আশেপাশে কিন্তু এমন অনেক ব্যাটাররা রয়েছে, যদি ইন্ডিয়ার ব্যাটিং ডেপথের কথা যদি আপনি চিন্তা করেন, যদি কোনো একটা কারণে আমাদের পেস বলার তাসকিন খুব ভালো একটা স্পেল করলো, আমরা প্রথমে 3-4টা উইকেট নিয়ে নিলাম 10 উইকেটে, ওদের তারপরও সেই লোয়ার অর্ডারের সেই স্ট্রেংথটা আছে যে মিডল অর্ডারটা যদি মানে ম্যাচটাকে যদি ডিপে নিয়ে যায়, লোয়ার অর্ডার মেকআপ করে ফেলতে পারে। রাইট, এটা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রেংথ। এর কারণে মানে এটার কারণেই ধরেন রোহিত আর কোহলি কুশন হচ্ছে। একটু তাদের যদি একটু ক্যারিও করতে হয়, ইন্ডিয়া ক্যান অ্যাফোর্ড টু ক্যারি। রাইট।
And I think it's the best batting lineup the whole tournament. রাইট, And, সন্দেহ নেই। নিউজিল্যান্ডেরটাও খুব ভালো মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ এরকম নামের বিচারে সবকিছু হ্যাঁ, বিচারে নামের ভিতরে ট্রাইড অ্যান্ড টেস্টেড এন্ড এইরকম ব্যাটিং ডেপথ অন্য কোনো টিমের আই গেস নাই। না, খাতায় কলমে অন্তত। Right. So there is that, and then there is the wicket. যে ওইটার উপরে কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করবে, দুইটা টিমেরই আসলে ডিপেন্ড করবে, স্পেশালি ইন্ডিয়া আই উড সে, যে they've come into the tournament with 5 spinners, পাঁচটা স্পিনার নিয়ে এসেছে, অ্যান্ড পেস বোলিং এ আসলে একটু আমরা বলছি যে একটু থিনড, একটু ডিপ্লিটেড, একটু উইক পারহ্যাপস। তো সেইখানে কিরকম কম্বিনেশনটা কিরকম দেখছেন? না, ইন্ডিয়া তো ধরেন আগে প্রাথমিক স্কোয়াডে 4টা স্পিনার ছিল, ওরা জয়সওয়ালের জায়গায় আবার বরুণ চক্রবর্তীকে নিয়ে আসলো 5 স্পিনার। মানে আমার এটা দেখে ওই KKR এর কথা মনে পড়ছে, যখন গৌতম গম্ভীর ক্যাপ্টেন ছিল 11-12 দিকে ইডেন গার্ডেন্সে খেলা হতো, স্পিন দিয়ে মানে দল প্যাক্ট করা থাকতো, ওরা স্পিন দিয়ে অপোজিশনকে কাবু করতো। মনে হচ্ছে গৌতম গম্ভীর মানে এখনো ইন্ডিয়া দিয়ে হয়তো বা দুবাইয়ে উনি, যেহেতু দুবাই ILT20 কিছুদিন আগে হলো, ILT20 3টা ভেন্যুতে হয়েছিল, দুবাইয়ের মধ্যে একটা লম্বা সময় মানে প্রায় মাসখানিকের একটা টুর্নামেন্ট, 15টার মতো ম্যাচ হয়েছে, 15টার মতো ম্যাচ হয়েছে, 2 সপ্তাহ রেস্ট পেয়েছে উইকেট। এখন দেখা যাক, ইন্ডিয়া এটাই ব্যাংক করছে যে বল টার্ন করবে। এখন ইন্ডিয়ার এই যে যেহেতু ওদেরকে পাকিস্তানে ট্রাভেল করতে হচ্ছে না, যেহেতু ওরা পাকিস্তানি টিপার আছে না, তাই তারা এটা করতে পারছে যে আমরা যদি এখানেই খেলবো, আমরা স্পিনার দিয়ে দিই অপোজিশনকে কাবু করার চেষ্টা। ILT20 তে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেছিলাম গতকাল, যে percentage of wickets for pacers is far greater than spinners ILT থেকে, so that is a very interesting thing. টি20তে কিন্তু পেসাররা উইকেট পায় In general yes, but just for reference আর কি। আবার ওই উইকেটের ব্যাপারটা দেখলাম, আমি এক জায়গায় দেখলাম 2টা উইকেট নাকি আলাদা করে রেখে দেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, এটাতে ILT20তে খেলা হয়, ফ্রেশ উইকেটে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হবে, এরকম একটা নিউজ দেখেছি আমি। সেটা হয়তো মানে আরো কনফার্ম হওয়া যাবে পরে, কিন্তু এরকম যদি হয় তাহলে হয়তো মানে অত ভূমিকা আমরা যেটা মনে করছি অত ভূমিকা থাকবে না। তো ইন্ডিয়া, আমার এই কথাটা আমি শুনেছি ভাই, কিন্তু আমার এই কথা হচ্ছে ইন্ডিয়া তো না ভেবে তো 5টা স্পিনার, তবে ওই আরেকটা ইস্যু হচ্ছে যে শুভমান গিল এবং রোহিত শর্মা তারা দুইজন হচ্ছেন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, তো জয়সওয়ালের তো এখানে জায়গা নেই, তো কাজেই তাকে শুধু ক্যারি না করে বরুণকে নিল, এরকম হতে পারে। সেই সেন্সে একটা পেসার ওরা নিতে পারতো, সিরাজ। সো দেখা যাক, বাট আমার মনে হয় ইন্ডিয়া 5টা স্পিনার নিলেও 3টার বেশি তো আর খেলাবে না, মানে বড় জোর 3টা খেলবে, তাই না? 3টাই খেলবে, 3টা কম হলেও 3টা খেলবে, বড় জোর হলে 3টা খেলবে, কারণ তাদের 2জন স্পিনার আছেন আকসার প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা, যারা কিনা ব্যাটিংয়েও মানে খুবই ব্যাটসম্যান হিসাবেও খেলেন। জাদেজা তো খুব ভালো ব্যাটসম্যান, আকসারকেও আমরা দেখি 5-এ খেলেছে, বেশ কয়েকটা ম্যাচ 5 নম্বরে খেলানো হয়েছে। গাম্ভীর বলেছেন যে তিনি এটা এরকমই ক্রিকেট খেলা উচিত বিশ্বাস করেন, ফ্লোটার হিসেবে তাকে রাহুলের উপরে খেলানো হয়েছে, লোকেশ রাহুলের উপরে। সো তাদের ওই মানে স্পিনার 3টা খেলিয়ে, পেসারও 3টা খেলিয়ে, এরকম মানে 6-7টা বোলিং অপশন থাকবে। তো ওই জায়গায় উইকেট আসলে তাদের সব ধরনের উইকেটের মাল মশলা তাদের স্কোয়াডে আছে, তো ওইটা নিয়ে ভেবে লাভ নাই। বাংলাদেশেরও আছে, কিন্তু ওই নির্দিষ্ট দিনে কে পারফর্ম করতে পারেন কি করতে পারেন না সেটা নিয়ে একটা ডাউট আছে। আমি বাংলাদেশের যে ব্যাটিংয়ের নিয়ে যে আলাপটা হচ্ছে সেখানে আমি আসলে অ্যাড করবো, ওই ফর্মে নাই থেকেও আরেকটা বিষয়ও আছে এখানে। বাংলাদেশের যে 3টা ওপেনার আছেন স্কোয়াডে, সৌম্য সরকার, তানজিদ এবং পারভেজ ইমন, পারভেজ সম্ভবত খেলবেন না শুরুর দিকে, বাট 3জনের ওপেনার কিন্তু একই টাইপের ওপেনার। তারা হচ্ছে আমরা আগেকার যুগে যে পিন হিটিং বলতাম, মানে পিন হিটিং টাইপ ঘরানার ওপেনার। প্রথমে বেশ কিছু রান করবেন, মানে হিট করে এটা স্টার্ট করবেন, কিন্তু খুব লম্বা সময় ইনিংস ক্যারি করবেন না, মানে 30 ওভার ব্যাট করা, 35 ওভার ব্যাট করা, ইনিংস টেনে নিয়ে যাওয়া, এরকম করবেন না। 2জন ওপেনারই, যে 2জন ওপেনার খেলবেন 2জন ওপেনারই কিন্তু একই টাইপ। ওই জায়গায় একজন মানে হোল্ডিং রুল প্লে করার মতন একজন দরকার ছিল, যিনি হচ্ছে যে লম্বা সময় খেলতে পারেন। ওই জায়গায় আমার মনে হয় লিটন দাসকে মিস করবে বাংলাদেশ, কারণ তার ফর্ম খারাপ বলে বাদ দেওয়া হয়েছে, বাট আবার তার কিন্তু বড় আসরে এবং ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ার এগেনস্টে তার অনেক ভালো ইনিংস আছে, এবং লাস্ট যে ইন্ডিয়া বাংলাদেশ খেলা হয়েছে দুবাইতে, সেখানেও তার একটা সেঞ্চুরি, সেটা যদিও বেশ আগে, বাট মানে ICC টুর্নামেন্টগুলোতে পারফর্ম করছে। তো এই জায়গায় হ্যাঁ, এখন আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আপনার যে বাইলেটারাল সিরিজগুলো ওয়ানডে হয় বা T20 হয়, এগুলোর পারফরমেন্স না আসলে মানে কতটা কাউন্ট করা হবে কোন রেটে, এবং ইন্টারন্যাশনাল বড় ইভেন্ট এশিয়া কাপ বলেন বা ওয়ার্ল্ড কাপ বলেন বা চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, টুর্নামেন্ট, এগুলোর পারফরমেন্স কোন রেটে কাউন্ট করা হবে, ওইটার একটা মাপকাঠির দরকার, না হলে একটা ঝামেলা। বাংলাদেশের কেউই খুবই
দুর্দান্ত পারফর্মার না, মাঝারি মানের দুর্দান্ত পারফর্মারও না, মানে খুব গরিব একটা অবস্থা, সেই জায়গায় আপনার মানে রাখতে হচ্ছে। তো এখন যদি আপনি করতেন কি, আপনার মানে লিটন দাস খারাপ করছে, তার জায়গায় যদি আরেকজন ওইরকম ভাবে প্রচুর রান করা ভালো একজন পাইতেন, তাহলে কিন্তু আপনার একটা বিষয়। পারভেজ হোসেন ইমনকে নিয়েছেন, তার কোনো এক্সপিরিয়েন্স নাই ওয়ানডে খেলার, এবং মানে তিনি ওই বিপিএলেও শুরুর দিকে খুবই খারাপ, লাস্টের দিকে কিছু খেলেছেন, সেটা আমরা বিপিএলটা কারোরই যেহেতু কাউন্ট করছি না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেরও একটা হয়তো হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তো ভালো করেন না, এমনি তো ওয়ানডে একটা মনে হয় খেলেছেন না, টি-20 ওয়ানডে তো খেলেননি উনি, ওয়ানডে খেলেন T20 ওয়ানডে তো অভিষেকের অপেক্ষায় আছেন। রাইট। তো ওই জায়গায় আমার মনে হয় একটা মিসিং লিঙ্ক আছে টপ অর্ডারে। ও এখন শান্ত যদি ওই জায়গাটা নিতে পারেন, শান্ত যদি আপনার ও হোল্ডিং রোলটা প্লে করতে পারেন, আমি ইভেন ব্যাটিং অর্ডারে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটাতে যদি দেখি আমরা কিন্তু সবাইকে অ্যাকোমোডেট করতে পারবে না বাংলাদেশ। এই জায়গায় যদি শান্তকে যদি ওপেনিংয়ে নেওয়া যায়, সৌম্য এবং শান্ত যদি ওপেনিং করেন, তাহলে আপনি ওই যে জাকের আলী, মাহমুদুল্লাহ, মুশফিক, তাওহিদ হৃদয় সবাইকে ক্যারি করতে পারবেন, যদি তানজিদ তামিমের ফর্ম ওইরকম ভাবে না থাকে। তো ওই জায়গাটাও বাংলাদেশের একটা, জানি না টিম ম্যানেজমেন্ট কিভাবে দেখছে না, মানে আমার খেয়াল আছে যখন স্কোয়াড প্রথম ঘোষণা করা হলো, গাজী আশরাফ হোসেন লিপু মানে ইমনকে কেন নেওয়া হয়েছে এটা বলেছিলেন যে ইমন তানজিদ তামিম সৌম্যর স্টাইলের প্লেয়ার, তার ব্যাকআপ হিসেবে তাকে নেওয়া হয়েছে। মানে এটা বাংলাদেশ টিমের স্ট্র্যাটেজি যে ওপেনিংয়ে এরকম দুইজন থাকবে যারা তাদের লাইসেন্স দেওয়া হবে, তোমরা রান করো। শান্ত খেলবে ওই হোল্ডিং রোল, মিডল অর্ডারও ওইরকম হোল্ডিং রোল করবে। এখন কি বলবো, মানে এখানে অনেক ফেথ রাখা হচ্ছে ওপেনারদের উপর, যে তারা যে ওইরকম রান টান করে দিবে, প্রথম 10 ওভারে আমরা অনেক রান করে ফেলবো, হয়ে গেলে তো খুব ভালো। কিন্তু আপনি যা বললেন, যদি লিটনকে এক্স্যাক্টলি ডিফেন্সিভ প্লেয়ার বলা যায় না, কিন্তু সৌম্য আর লম্বা ইনিংস খেলার মতো ওদের তুলনায় বলা যায় কমপ্লিট ব্যাটসম্যান একজন আর কি। যদি ট্র্যাডিশনাল আমরা ওডিআই স্টাইলে একজন একটু ঠিকায় খেলবে, একজন একটু মেরে খেলবে, ওটা হয়তো সেফ বেট। কিন্তু বাংলাদেশ ওটা করছে না। বাংলাদেশ একই স্টাইলে দুইজন প্লেয়ারকে ওপেন করাবে, এটাই ওদের স্ট্র্যাটেজি। দেখা যাক ওরা স্ট্র্যাটেজি কত। And if that is the strategy, there is a thought. So I appreciate that. Because there is a thought. যে একটা ক্লিয়ার একটা থট আছে, ক্লিয়ার একটা মেসেজ আছে towards the openers. You play your game and then Shanto will play his. কথা হচ্ছে ধরেন এক ম্যাচে দুজনই খারাপ করে ফেললো, পরে দেখা গেল সব বাদ লাগবে না, একজন তখন দুজন একজনকে ড্রপ করে দিল, শান্ত ওপেন করতে গেল বা মিরাজ ওপেন করতে নেবে, Most likely মিরাজি। এটা এবং এটা আরেকটা বিষয় আছে যে আপনি তিনজন কিন্তু লেফটি আপনার টপ অর্ডারে, এটা কিন্তু ইস্যু হবে। এখন আপনি যত যাই বলেন, আমাদের মানে চিফ সিলেক্টরকে আমি প্রশ্নটা করেছিলাম প্রেস কনফারেন্সে যে বাংলাদেশের যে তিনজন ওপেনারই লেফটি এবং ওয়ান ডাউনে শান্ত খেলবেন লেফটি, মানে টপ অর্ডারে 4টা অপশন সবগুলো হচ্ছে লেফটি। তো উনি বলছেন যে এইগুলা কোনো বিষয় না, যারা পারফর্ম করে লেফটি সবাই, কিন্তু এটা কিন্তু বিষয়। আপনি দেখবেন, স্ট্যাট দেখবেন, অ্যানালাইসিস দেখবেন, প্রত্যেকটা দল কিন্তু এইভাবে খেলে এবং আপনার ওই যে ম্যাচআপ কিন্তু কাজ করে, আপনার স্লাইট অ্যাডভান্টেজটা দিতেই চাবে, অ্যাবসলিউটলি লাগে। আপনার প্রতিপক্ষ কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে বোলিং করা, হার্ষিত রানা ওই জায়গাটা করতে পারেন আমি দেখলাম, এবং আরও কিছু বোলার আছেন ওয়ার্ল্ড ক্রিকেটে যারা লেফটি দেখলে হচ্ছে ওভার দ্য উইকেট, অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করে বল ভিতরে ঢুকান, আবার দু একটা বল বাইরে দেন। খুব ডিফিকাল্ট হয় লেফটিদের জন্য খেলা। আবার অফ স্পিনারদের তো ইস্যু আছে, অফ স্পিনার লাগিয়ে দিল শেষ, তো লেফট পুরো প্যাকড হয়ে গেল। ধরেন আপনার লিমিটেড ওভার, খুব বেশি নেই, টেস্ট ম্যাচে কিন্তু এটা করা যায়। টেস্ট ম্যাচে আপনার রানের তাড়া নেই, সময় নিতে পারে ব্যাটসম্যানরা। ওয়ানডেতে বা টি-20তে যদি আপনি একটু বকডাউন হয়ে যান, তাহলে কিন্তু আপনার উপর প্রেশারটা চলে আসে। তো ওইটা ইস্যু হবে আপনার লেফটি রাইটে, কেন মানুষজন এটা বিচার করে। এবং শুধু বাংলাদেশ না, পৃথিবীর সবগুলো দেশই কিন্তু এটা নিয়ে মাথা ঘামায় এবং করে, কিন্তু এটা সুইচ অফ করে। হয়তো ইন্ডিয়া সেটা নিয়ে খুব একটা বদার না। ইন্ডিয়ার যদি আপনি দেখেন যে না, ইন্ডিয়া ওই যে বদার হইলো, আমার গৌতম গম্ভীর তো বলেন যে আকসার প্যাটেলকে পাঠালো উপরে, লেফটির কারণে পাঠানো হেভিলি রাইট হ্যান্ডেড। আই থিংক কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কোয়ালিটি, ধরেন আমরা যদি ক্রিকেটের সেরা কয়টা, অন্তত 2000 এর পরে সেরা কয়টা ওপেনিং পার্টনারশিপের কথা চিন্তা করি, তাহলে তো হেইডেন গিলক্রিস্টের কথা আসবে, হেইডেন ল্যাঙ্গারের কথা আসবে, দুইজন তো লেফটে, কিন্তু দ্যাট ডাজন্ট ম্যাটার, তারা হেইডেন গিলক্রিস্ট নেভার ম্যাটার। আই থিংক দুইজন হলে সমস্যা না, আপনি যখন আপনার ওয়ান ডাউনেও আরেকজন লেফটি এবং আপনার ব্যাকআপ আরেকজন লেফটি, রাইট। সো এইটা হচ্ছে সমস্যা। রাইট। সো সেখান থেকে যদি আসি, তারপরে হচ্ছে আমাদের যেটা স্ট্রেংথ আমরা ধরছি ফাস্ট বোলিং এর ওখানে খুব ইন্টারেস্টিং একটা ইয়ে হবে। আমরা তো আই থিংক উই ক্যান এগ্রি যে উই আর গোইং উইথ 3 ফাস্ট বোলার্স। হ্যাঁ, ডেফিনেটলি উই আর গোইং উইথ 3 ফাস্ট বোলার্স। সো ফোর্থ উইথ সৌম্য, হ্যাঁ, ইফ হি বোলস। হ্যাঁ, তো সেখান থেকে কম্বিনেশনটা কিরকম দেখছেন? কম্বিনেশন বলাটা খুব টাফ, আসলে আমার কাছে খুব টাফ লাগছে। কারণ
কি বলবো, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যে খেলবো সেখানে কিন্তু বেশ কয়েকজন ছিল না, হৃদয় ছিল না, মুশফিক ছিল না, মাহমুদুল্লাহ ছিল কিনা আমার খেয়াল ছিল। আচ্ছা, তো এটার কারণে কি হয়েছে, মিডল অর্ডারে একটা স্পেস ছিল, তো মিরাজ নাম্বার 4-এ ব্যাট করেছে, শান্তও ছিল না ওয়েস্ট ইন্ডিজে, শান্তও ছিল না, মিরাজ ক্যাপ্টেন করেছে, তো মানে একটা লাইন আপ ওইভাবে দাঁড়া করানো হয়েছে। কিন্তু এখন এই টুর্নামেন্টে এসে দেখেন বাংলাদেশের ইন্ডিয়ার এগেনস্টে যে খেলবে, তো অ্যাটলিস্ট 5টা মোটামুটি রিলায়েবল বোলিং অপশন থাকা তো দরকার, আপনি 4টা বলার খেলাবেন, তারপর আপনার আরেকটা অলরাউন্ডার খেলানো দরকার, তারপর ওদের ব্যাকআপ হিসেবে থাকবে সৌম্য বা মাহমুদুল্লাহ, দরকার হলে শান্ত অফ স্পিন করা শুরু করতে পারবে, ওটা আরেক ব্যাপার। কিন্তু 5টা একটা মোটামুটি রিলায়েবল বলার লাগবে, সেই হিসাবে আপনাকে মিরাজকে অলরাউন্ডার হিসাবে খেলাতে হবে। আর যদি আপনি মিরাজকে ঢুকাতে মানে টিমে রাখতে চান, ওপেনিংয়ে যদি 2জন থাকলো সৌম্য তানজিদ, 3-এ শান্ত, 4-এ তো আমরা 4-এ যদি আমরা তৌহিদ হৃদয়কে খেলাই, তারপর মুশফিক, মাহমুদুল্লাহ আর জাকেরকে মনে হয় না ড্রপ করা হবে, জাকের ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছে, ওই পজিশনের জন্যই তাকে রেডি করা হয়েছে, তো 7জন তো হয়ে গেল, তো বাকি থাকে 4জন বলার, তাহলে তো হবে না, তো আপনাকে মিরাজকে সাথে আনতে হবে। যদি আপনি মিরাজকে সাথে আনতে চান তাহলে আপনাকে হয়তোবা তাকে মিডল অর্ডারে ফিট করতে হলে আপনাকে তৌহিদ হৃদয়কে হয়তোবা বাদ দিতে হবে, অথবা মুশফিক বা মাহমুদুল্লাহকে দিতে হবে। এখন এটা ম্যানেজমেন্ট কি ভাবছে এটা আমরা কালকেই জানতে পারবো। ওয়ার্ম আপ ম্যাচে আমরা দেখলাম যে মাহমুদুল্লাহ ব্যাট করেনি, তো এখন এটা কি কোনো ইস্যু ছিল নাকি এই কারণেই ব্যাট করানো হয়নি, কালকে আমরা জানতে পারবো। মাহমুদুল্লাহ ওয়েস্ট ইন্ডিজে যেহেতু ভালো করেছেন, ডেফিনেটলি আমার মনে হয় ইনজুরি সমস্যা না হলে মাহমুদুল্লাহ খেলবে, তাহলে তো তৌহিদ হৃদয়কে বাদ দিতে হবে। আমি তানজিদ সৌম্য, আপনি যেটা লাইন আপের কথা বলেন, আপনার এক করে ধরি, তানজিদ সৌম্য ওপেনিং করবেন ফর শিওর, 3-এ শান্ত খেলবেন, 4-এ মিরাজ খেলবেন, এটাও শিওর, মানে আমরা বুঝে গেছি, কারণ ওয়েস্ট ইন্ডিজে মিরাজ 4-এ খেলেছেন, ওয়ার্ম আপ ম্যাচেও 4-এ খেলেছেন, এন্ড হি গট সাম রানস, তাই না, 40 ওয়াট রান করেছেন 4-এ। মুশফিক 5-এ খেলবেন, যেহেতু মুশফিক ফিরে এসেছেন, এখানে যদি বাদ দেওয়ার ওইরকম চিন্তা করতে হয় তাহলে মুশফিকের ফর্মটাই একটু বেশ পড়তি। সেটা কি আসলে মানে ইজ দ্যাট আ রিয়েলিস্টিক অপশন গোয়িং ইনটু এখন যদি আপনি হ্যাঁ ওটা বাদ দিবেন না, আমি বলছি জাকের আলী যেহেতু ফর্মে আছেন, মাহমুদুল্লাহ আছেন, সবাইকে যদি অ্যাকোমোডেট করতে, তাহিদ হৃদয়কে যদি আপনি রাখতে চান তাহলে তো 12 জন নিয়ে যাওয়ার খেলতে পারবেন না, একজনকে বাদ দিতে হবে। তাই মুশফিককে রাখলাম 5-এ, মুশফিককে 5-এ রাখলে আপনার তারপরের পজিশনটা কে, মানে মাহমুদুল্লাহ 6 বা জাকের আলী 6, মাহমুদুল্লাহ 7, তাই তো, এই 7 জন, তাহলে তৌহিদ হৃদয়ের আমি জায়গাটা হয়তো, তারপরে বাকি হচ্ছেন 4 জন হচ্ছেন বলার, আর ওইদিকে মিরাজকে তো একজন বলার আছেন, মানে 5টা বলার, 4 জন বলারের মধ্যে আমি 3টা পেসার দেখছি, তাসকিন ডেফিনেটলি ফার্স্ট চয়েস, মুস্তাফিজ যদিও আউট অফ ফর্ম কিছুটা, তারপরে মুস্তাফিজকে আমার মনে হয় বাংলাদেশ রেপুটেশনের কারণে ব্যাক করবে, শুরুর দিকে অন্তত দুবাইয়ে অবশ্যই করবে, দুবাই করবে, মুস্তাফিজ তাসকিন শিওর, এবং থার্ড পেসার আমার মনে হয় শুরুর দিকে তানজিমকে ব্যাক করতে পারে, যদিও আমি পার্সোনালি নাহিদ রানাকে প্রেফার করতাম, কারণ ইভেন আমি স্কোয়াডে হাসান মাহমুদকে নিতাম তানজিমের বদলে, কারণ পাকিস্তানের যে উইকেট, আপনি একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশের যে 3জন বোলার আছেন, তাসকিন, নাহিদ রানা এবং তানজিম, 3জনই হিট দ্য ডেক বোলার, হ্যাঁ, হাসান মাহমুদের ভেরিয়েশনটা কিন্তু একটু ডিফারেন্ট, সুইং করায় এবং নতুন বলে তার ডিফারেন্ট একটা ইউজ আছে, রিভার্স সুইংও করাতে পারে, তো ওই জায়গায় একটু ভেরিয়েশন আসতো, এখন একই রকমের বোলিং হয়ে গেছে, মুস্তাফিজের দিকটা সরিয়ে রাখতে হাসান মাহমুদকে নিতাম। নাহিদ রানার যদি তানজিম সাকিবের হ্যাঁ নাহিদ রানার ব্যাপারটা হচ্ছে, তাহলে আপনি কিভাবে করবেন? বিভাগটা করবো সেটা সেই কারণে, নাহিদ রানা হচ্ছে মানে একজন বোলার 150 কিলোমিটার ঘন্টায় বল করতে পারে, তো এটার তো মানে বিকল্প হয় না, মানে আপনার ওই বাংলাদেশ তো কোনোদিন এরকম একজন পেসার পায়নি, এবং মিডল ওভার ফেজে আপনার নাহিদ রানাকে এই পেসের কারণে কিন্তু আপনাকে উইকেট এনে দিতে পারে, গুড কন্ট্রোল। ধরেন আপনার মিডল ওভারে একজন নতুন ব্যাটসম্যান আসছে উইকেটে, নাহিদ রানাকে ওই সময় নিয়ে আসলেন, তখন সে ওই পেসে বিট করে একটা উইকেট নিয়ে আসতে পারে, যেটা কিন্তু অন্যদের দ্বারা সম্ভব হবে না, তো ওই জায়গায় আমি নাহিদ রানাকে ব্যাক করবো আর কি। যদি আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের দিকটা চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে তাসকিন তো খেলবেই, মুস্তাফিজ এবং তানজিম সাকিব, এই 3জনকে খেলাবে পেসার হিসাবে, 3জন গেল। এরপরের অপশনটা হচ্ছে যে ইন্টারেস্টিং, ওইটা একটু ডিবেটেবল হবে যে নাসুম আহমেদকে খেলাবে নাকি রিশাদ হোসেনকে খেলাবে। এখন বাংলাদেশও ম্যাচ আপের কথাও চিন্তা করে সবকিছু, আবার রান কন্টেন করার একটা হিসাব আছে, নাসুম আহমেদ বোলিং করেন হচ্ছে একটু টাইট বোলিং করতে পারেন, টপ 4 হচ্ছে ইন্ডিয়ার রাইট হ্যান্ডেড এবং সেই জায়গায় 5 হতে পারে, তো সেই জায়গায় আবার ওদের লেফটি অপশনও আছে, কিন্তু এখন আকসার মানে ওদের লেফটি অপশনও বেশ আছে, বাট ওই আমার কাছে মনে হয় নাসুমকে খেলাবে, কারণ রিশাদ একটু এক্সপেন্সিভ হয়েছিলেন লাস্ট সিরিজেও, তো নাসুমের সম্ভাবনাটা আমি দেখছি সেই দিক থেকে। নাসুম, 3টা পেসার, মিরাজ, মানে মিরাজ আর নাসুম হচ্ছেন স্পিনার, 3টা পেসার, ব্যাটিং লাইন আপ তো
বলেই দিলাম। আচ্ছা, তানজিম সাকিবকে নেওয়ার আরেকটা কারণ হতে পারে বাংলাদেশের ওপেনিং বোলিং কে করবে। তাসকিন তো ফার্স্ট বল নিবে, সেকেন্ড ওভারটা কে করবে? যদি আমি তানজিমকে না নিই তাহলে নাহিদ রানা বা মুস্তাফিজকে ফিজ দিতে হবে। করবে, হ্যাঁ। তো আমার মনে হয় না মুস্তাফিজকে ওরা প্রথম ওইটা ওইভাবে back হয়তোবা করা দিবে, আমার মনে হচ্ছে না। সেটা চিন্তা করে হয়তোবা তানজিম সাকিবকে রাখতে পারে। রাইট। আরেকটা কথা, আর স্পিনারের কথা বলেন, আমার মনে হয় বাংলাদেশ রিশাদের উপর বেট করবে। আচ্ছা, আমার মনে হয় রিস্ক অবশ্যই আছে, লেগ স্পিনার রিস্ক থাকে, Right. কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশ রিশাদের উপর বেট করবে। রিশাদ হ্যান্ডি ব্যাটারও আটে, হ্যান্ডি ব্যাটার, তার মধ্যে ব্যাটিং ডেপথটাও সেভাবে সেদিক বাড়ে। থেকে কিছু কম বলে বেশি রান করার ইস্যু আছে। Right. মোটামুটি আসলে এরকমই হবে, মানে দুই একটা জায়গা নিয়েই তো ব্যাটিং অর্ডারে আমরা এবার ব্যাটিং অর্ডারে তাওহিদ হৃদয়ের কয়েকজন আউট অফ ফর্ম থাকা একটা ঝামেলা হয়ে গেছে। আর অ্যাবসেন্সটা আসলে লাস্ট সিরিজের অ্যাবসেন্সটা, এন্ড দেন Absolutely. জাকের আলী এভাবে জ্বলে ওঠা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, সো দ্যাট ক্রিয়েটেড আ ভেরি জাকের আলীকে ইগনোর করা যাচ্ছে না এই মুহূর্তে, Right. যেহেতু তিনি Interesting dynamic. রান করেছেন। আমরা যতই করি না কেন, কালকে যদি দেখি যে মিরাজ ওপেন করতে নেমে গেছে সৌম্যর সাথে, আমি অবাক হব না। এটা হতে পারে বাংলাদেশ ম্যানেজমেন্টে মনে হলো না ব্যাটিং রাখতে হবে, হৃদয়কে ঢুকাতে হবে। Right. দেখা যাক। ব্যাটিং ডেপথ। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার লাইন আপটাও যদি আমরা একবার বলি, যে রোহিত আর গিল তো ওপেন করছে, রোহিত গিল ওপেন করছেন, বিরাট কোহলি তিনি বিরাট কোহলি খেলছেন, তিনে, চারে তো শ্রেয়াস আয়ার, শ্রেয়াস আয়ার আছেন, পাঁচে লোকেশ রাহুল বা তারা ফ্লোটার হিসেবে আকসারকেও খেলায়, Right. লোকেশ রাহুল আছেন, তারপরে তো হার্দিক পান্ডিয়া আছেন, Right. তিনি মোস্ট প্রবলি 6-এ খেলবেন, তারপরে জাদেজা এবং আকসার, মানে 7। সেটা তো হ্যাঁ। আমরা ইয়ে করলাম, ইনক্লুড করলাম। হ্যাঁ, রাইট, মানে জাদেজা আছেন, তারপরে আপনার তাদের যে পেসার 3 জন, শামি তো খেলবেনই, আশদীপ, শামি, আর হচ্ছে পেসার 2জনও খেলাতে পারে, কারণ যেহেতু আমার হার্দিক পান্ডিয়া পেসার আছেন হিসেবে। Right. আমার মনে হয় ওরা আউট অ্যান্ড আউট পেসার দুজন খেলাবে, হার্দিক পান্ডিয়া হবে থার্ড পেস অপশন, ওরা অন্তত 3টা স্পিনার খেলাবে। কুলদীপ, এখন সেটা কে হবে এটা হচ্ছে কথা। একজন তো কুলদীপ যাদব, কুলদীপ যাদব খেলবে, Right. অক্ষর প্যাটেল বোলিং অর্ডার হিসেবে থাকবে, তো ওরা জাদেজাকে রাখতে পারে। কিন্তু যেহেতু অক্ষর জাদেজা সিম বলার, হয়তো বা ওরা ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসতে পারে, বরুণ চক্রবর্তীকে ওরা অ্যাড করলো, Right. তাকেও মিস্ট্রি স্পিনার হিসেবে নিয়ে যেতে। বাংলাদেশের কাছে মিস্ট্রি স্পিনাররা সবসময় ভালোই করে। করে। Right. তো আমার মনে হয় না তাকেও নিয়ে আসতে জাদেজাকে ওরা বসাবে, কারণ জাদেজার রেপুটেশন এবং বাংলাদেশের বিপক্ষেও তার সবকিছু মিলিয়ে মানে Right. জাদেজাকে জাদেজার অক্ষরের প্রোফাইলটা সেম আসলে, তো Right. তারা যদি ভ্যারাইটি অ্যাড করতে চায় তাহলে তারা ভাববে অক্ষর তো আছে লেফট আর্ম স্পিনার, ব্যাটিং করতে পারে, আমরা আরেকটা স্পিনার নিয়ে নিই। ভ্যারাইটির কথা। At the same time, Akshar Patel has been playing so well. এই লাস্ট সিরিজটা তো মানে ব্যাটিং এর আরেকটা ডাইমেনশন, জাদেজা কিন্তু বোলিং খুব ভালো করেছে। সো মানে অপশন আছে তাদের মধ্যে, very interesting হ্যাঁ। pick. That is going to happen. দুবাইয়ের উইকেটটা কেমন হয় সেটা একটা বিষয়, যদিও ফ্রেশ উইকেট বলা হচ্ছে, বাট মানে দুবাইয়ের উইকেটটা পাকিস্তানের উইকেটের মতন অত বেশি মানে একদমই Flat না। ফ্ল্যাট হবে না, Right. একটু কিছু বোলারদের জন্য থাকবে। Right. আমরা আগেও দেখেছি যে মানে দুবাইতে যখনই খেলা হয়েছে স্পিনার বা বোলারদের জন্য কিছু না কিছু ছিল। পাকিস্তানের উইকেটে আমরা যখন দেখি একদম পাটা উইকেট, 350-300 চেজ হয়ে যাচ্ছে এরকম উইকেট। তো দুবাইটা আরেকটু ব্যালেন্স আছে, দুবাইতে আরেকটু ব্যালেন্স ইভেন। এবং দুবাইতে যেটা বললেন মানে ওই আমরা ওইটা কিন্তু জানি না যে ওই ফ্রেশ একদম উইকেটে খেলা হবে নাকি ILT20-তে ইউজ হয়েছে উইকেটগুলো, সেরকম কোনো উইকেটে খেলা হবে। আবার ইন্ডিয়ার কিন্তু এখানে সবগুলো ম্যাচ দুবাইতে হবে, Right. তো সেদিক থেকে উইকেট ইউজ হবে সব মিলে। আমার মনে হয় দুবাইয়ের উইকেটে অত রান হবে না, মানে রান হবে 300, তো এখন আজকাল তো 350 দেখছেন না হয়তো, 350 চেজ হতে দেখছি না হয়তো আমি। রাইট। Runs, wickets, bit of everything for everyone. That is what we are expecting. Thank you, viewers. That's all from here. Stay tuned for more updates, and thank you.